স্বাগত বিরতিহীন রাত ৯টার বাংলাদেশে, সাথে আছি মুজাহিদুল ইসলাম এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। বাস লঞ্চ বন্ধ থাকায় চরম ভোগান্তি, ট্রেনে যাত্রীর চাপ, পরিবহন সংকট সমাধানে কালকের বৈঠকের দিকে তাকিয়ে সব পক্ষ। পাচার রোধে ডিজেল কেরোসিনের দাম সমন্বয়, পরিবহন ভাড়া বাড়ানোর দাবি অযৌক্তিক বললেন জ্বালানি প্রতিমন্ত্রী। দ্রব্যমূল্য ও গাড়ি ভাড়া যেন না বাড়ে, সতর্ক থাকার পরামর্শ কাদেরের। জনজীবন দুর্বিষহ করে তুলেছে সরকার, অভিযোগ ফখরুলের। পরিবহন সংকটে ঢাকায় বাড়লেও বিভিন্ন জেলায় কমেছে সবজির দাম, লোকসানের শঙ্কায় চাষি ও পাইকাররা। দেড় বছরের মধ্যে দেশে একদিনে করোনায় সর্বনিম্ন একজনের মৃত্যু, সারা দেশে কমিউনিটি ক্লিনিকে টিকাদান শুরু। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সারা দেশে চলছে পরিবহন ধর্মঘট। রাজধানী থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বিভিন্ন বিকল্প যানবাহনে গন্তব্যে পৌঁছাতে গুনতে হয় বেশি ভাড়া। এছাড়া ট্রাক চলাচল বন্ধ থাকায় পণ্য পরিবহনেও ব্যাঘাত ঘটে। পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে রাজধানীর সড়কে সরকারি সংস্থা বিআরটিসি ছাড়া আর কোনো বাসের দেখা মেলেনি। বিভিন্ন প্রয়োজনে বের হওয়া মানুষ অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল ও হিউম্যান হলারে বাড়তি ভাড়া দিয়ে পৌঁছান গন্তব্যে। দূরপাল্লার যাত্রীদের ভ্যান, পিকআপ সহ বিভিন্ন বিকল্প যানবাহনে চলাচল করতে দেখা যায়। ভাড়ার কথা তো বলাই যায় না, ড্রাইভাররা যা বলতেছে, সিএনজি ড্রাইভার কিংবা অন্য কেউ যা বলতেছে তাই দিতে হচ্ছে। মন্ত্রী সাহেব যেহেতু বলছিল যে সবকিছু শিথিল হওয়ার জন্য আহ্বান করছিল, তো সেক্ষেত্রে আজকে ভাবছিলাম যে হবে, তো আশা করতেছি নেগেটিভ। রাজধানীতে চলা বিআরটিসির বাসগুলোয় ছিল অতিরিক্ত ভিড়। যানবাহন না পেয়ে অনেকে হেঁটেই রওনা দেন গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে পরীক্ষা সহ নানা প্রয়োজনে রাজধানীতে এসে ধর্মঘটে আটকা পড়েছেন অনেকে। ফেরার বাস না পেয়ে লঞ্চ, ট্রেন বা বিকল্প যানবাহনে যাত্রা করছেন তারা। যেখানে 100-150 টাকায় চলে যেতাম, সেখানে এখন 250-300 টাকা চাচ্ছে। তো এটা আমাদের জন্য একটা বার্ডেন হয়ে যাচ্ছে। ভাড়া ছিল 120 টাকা, 100 টাকা, কিন্তু এখন ভাড়া চাচ্ছে 500 টাকা। এখন আমরা 500 টাকা করে যাইতে আমাদের সম্ভব হচ্ছে না। যাচ্ছি যশোর, ভাড়া নিচ্ছে 1300 টাকা করে। এদিকে আগামীকাল মন্ত্রণালয়ের সাথে বৈঠকের পর ধর্মঘটের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। কস্টিং কমিটির বৈঠক কালকে, কস্টিং কমিটির বৈঠকে ভাড়া পুনর্নির্ধারণ করে সমাধান আশা করতেছি আমরা। সরকার বৃহস্পতিবার ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 15 টাকা বাড়িয়ে 80 টাকা নির্ধারণ করে। এই সিদ্ধান্ত প্রত্যাহার অথবা ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে শুক্রবার ভোর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে পরিবহন মালিক শ্রমিক সমিতি। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজও সারা দেশে দ্বিতীয় দিনের মতো কোনো জেলা থেকেই ছেড়ে যায়নি যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক। এতে চাপ বেড়েছে ট্রেনের ওপর, কিন্তু সেখানে টিকিট না পেয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। আর ধর্মঘটের প্রভাবে চট্টগ্রাম ও বেনাপোল বন্দরে ব্যাহত হচ্ছে পণ্য আনা নেওয়া। শনিবার পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে জনভোগান্তি আরও বেড়েছে। সকাল থেকেই সড়ক মহাসড়কে যানবাহনের জন্য মোড়ে মোড়ে অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। যানবাহন কম থাকায় অতিরিক্ত ভাড়ায় মাইক্রোবাস, সিএনজি, অটোরিকশায় দূরপাল্লার গন্তব্যে যেতে হয়েছে যাত্রীদের। ভাড়া তো ডাবলের থেকেও বেশি। যেখানে আমার কুমিল্লায় ভাড়া আসে 70 টাকা, 80 টাকা, 150 টাকা ভাড়া দিয়ে আমি এখানে আসছি। কাজে যাইতে হবে, এই জন্য ভাড়া বেশি দিলেও যাবো না, কিছু করার নেই। বাস বন্ধ থাকায় ট্রেনে যাত্রীদের ভিড় বেড়েছে। তবে কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরেছেন অনেকেই। এছাড়া অনলাইনে টাকা দিয়ে টিকিট কাটার পরও টিকিট না পাওয়ার অভিযোগ রয়েছে। গত রোববার দিন অনলাইনে টিকিট কাটা হয়েছে, সেই টিকিট সে টাকা রিসিভ করে নিয়ে গেছে, আমাদের মোবাইলে আসে টাকা রিসিভ করছে, কিন্তু আজ পর্যন্ত টিকিট দেয় নাই। ঢাকা রাজশাহী, রাজশাহী ঢাকা 3টা রেকের অতিরিক্ত একটা করে শোভন চেয়ার সংযোগ করা হয়েছে। এদিকে জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বরিশাল অঞ্চলে অভ্যন্তরীণ রুট এবং দূরপাল্লার লঞ্চেও ডেকের যাত্রী প্রতি 100 টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে। যেখানে আগে 80 টাকা ভাড়া ছিল, জনপ্রতি ভাড়া হিসাবে 30 টাকা বাড়িয়ে দিচ্ছে। আগের থেকে 50 টাকা বাড়ছে এবং সাধারণ যাত্রী অনেক দুর্ভোগ হয়েছে। আমাদের তো আয় বাড়ে নাই, কিন্তু খরচ তো বাড়ছে। ধর্মঘটের প্রভাবে চট্টগ্রাম বন্দরে পণ্য আনা নেওয়া ব্যাহত হয়।
এমন পরিস্থিতি টানা কয়েকদিন ধরে চলতে থাকলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা সংশ্লিষ্টদের। আমরা যেহেতু এফসিএল কন্টেনার এখান থেকে খুলে ডেলিভারি নিই কিংবা অনসিসিস ডেলিভারি দেই, তো এই সকল ট্রাক কাভার্ড ভ্যান যদি বন্ধ থাকে তাহলে আমাদের এই ডেলিভারি পুরোটাই বন্ধ থাকে। বেনাপোলেও ব্যাহত হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। এছাড়া চেকপোস্ট এলাকায় আটকা পড়েছে ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিক শ্রমিকদের ডাকা ধর্মঘটে যাত্রীদের চাপ পড়েছে ট্রেনে। এ পরিস্থিতিতে চাপ সামলাতে হিমশিম খাচ্ছে রেল কর্তৃপক্ষ। দুর্ভোগ লাঘবে বিভিন্ন ট্রেনে অতিরিক্ত 16টি বগি যুক্ত করা হয়েছে। হঠাৎ করে ধর্মঘটের ডাক দেওয়ায় ট্রেনে যাত্রীর চাপ বেড়ে গেছে। টিকিটের জন্য যাত্রীরা স্টেশনে ভিড় জমাচ্ছেন। প্রাথমিকভাবে পরিস্থিতি সামলাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ট্রেনের বগি বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। রেল কর্তৃপক্ষ জানায়, যাত্রীর চাপ থাকায় বিভিন্ন ট্রেনে 16টি অতিরিক্ত বগি যোগ করা হয়েছে। প্রয়োজনে আরও যোগ করা হবে। কালকে এই ধর্মঘট অব্যাহত থাকে, সেই প্রিপারেশন আমাদের রেখে রেখেছি। আমরা অতিরিক্ত কৌশল করবো। আমাদের আগামীকালকে আমাদের প্রস্তুতি আছে। আমরা আরও বেশি, আজকে তো ছিল আমাদের টোটাল 22টা এবং আন্তনগরে, তো মেল কমিউটার ট্রেনে এবং আমাদের যে চিটাগংয়ের মেইন ট্রেন আছে সেখানে এক্সট্রা বগি সহ আমরা চেষ্টা করবো কালকে আরও কোর্স বৃদ্ধি করার জন্য। সড়কে গণপরিবহন বন্ধ থাকায় দূরের যাত্রীদের চাপ বেড়েছে ট্রেনের। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়। অতিরিক্ত বগি দিয়েও সামাল দেওয়া যাচ্ছে না পরিস্থিতি। বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিয়েছেন সহকর্মী সুমন তানভীর। সুমন তানভীর, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের চিত্রটি বলবেন, কি অবস্থা সেখানে? আর যাত্রী চাপ, এই যে বাড়তি চাপ, সেটি সামাল দিতে কর্তৃপক্ষ কি ধরনের উদ্যোগ নিয়েছে, যাত্রীরা কি বলছেন? নির্ধারণ দৃশ্যপটের ভিতর দিয়ে আসতে হবে। প্রথমে হচ্ছে, আপনি যখন বাইরে আমরা দেখে আসছি যে টিকেটের জন্য দীর্ঘক্ষণ ধরে মানুষজন লাইনে দাঁড়িয়ে আছেন এবং অনেক মানুষজনের সঙ্গে আমাদের অভিজ্ঞতা বিনিময় হয়েছে। তারা যেটি আমাদের বলছেন যে তারা হয়তো 4 থেকে 5 ঘন্টা হলো দাঁড়িয়ে আছেন এবং শেষ স্টেপে এসে, অর্থাৎ যখন টিকিট এসে পাবেন তখন এসে সেই কাউন্টারটি বন্ধ হয়ে গেছে। সেটিও কিন্তু কর্তৃপক্ষের কোনো গাফিলতি না, কারণ কর্তৃপক্ষের কাছে টিকিট শেষ হয়ে গেছে। তো টিকিট শেষ হওয়ার পরে কিন্তু সেই টিকিটগুলো তারা পাচ্ছে না, যার পরে তার পরবর্তীতে আপনি জানেন যে করোনা পরিস্থিতির কারণে এই কমলাপুর রেল স্টেশনে স্ট্যান্ডিং টিকিট বিক্রি বন্ধ হচ্ছে এবং একদম স্মরণকালের এই প্রথম আমাদের স্টেশন কর্তৃপক্ষ যেটি বলছে, যারা দায়িত্বে আছে তারা বলছেন যে জরিমানার টিকিট যেটি জরিমানা করা হয় টিকিটের কাছে যে কাগজটি থাকে, সেই কাগজটাকে কিন্তু স্ট্যান্ডিং টিকিট হিসাবে বিক্রি করছেন এবং যখন একটি ট্রেন এসে এই প্ল্যাটফর্মে এসে দাঁড়াচ্ছে সেটি হচ্ছে একটি পাস, আর যখন একটি ট্রেন এসে আসলে প্ল্যাটফর্মগুলোতে দাঁড়াচ্ছে তখন কিন্তু আসলে হুড় লেগে যাচ্ছে এবং খুব কম মানুষ কিন্তু আসলে দরজা দিয়ে ঢোকার সুযোগ পাচ্ছে। যে যেভাবে পারুক জানলা দিয়ে তারা ঢুকে যাচ্ছে এবং আমরা দেখেছি এখানে অনেক মহিলাকে দেখেছি, অনেক মেয়েকে দেখেছি এবং একটি বিষয় কিন্তু আসলে খুব উল্লেখযোগ্য বিষয় যে আমরা এই যে ভিড়টি যাচ্ছে এখন কমলাপুর রেল স্টেশনে, এই ভিড়টির সঙ্গে শুধুমাত্র আসলে ঈদ পরিস্থিতিকে বর্ণনা করা যায়, যদিও কর্তৃপক্ষের ভাষায় ঈদের চেয়েও বেশি চাপ পড়েছে কমলাপুর রেল স্টেশনে। তো এই যে চাপগুলো পড়ছে এবং মানুষজন টিকিট না পেয়ে এখানে এসে ভিড় করছেন এবং যখন ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে এবং তারা ওঠার চেষ্টা করছেন, সেটি কিন্তু আসলে আমরা অনেকের সাথে কথা বলেছি। নিশ্চয় আমার প্রতিবেদনে এইসব দৃশ্যগুলো আপনাদের আমাদের টেলিভিশনের মাধ্যমে দর্শকদের দেখাতে পারবো যে কি কষ্ট করে তারা আসলে ট্রেনে উঠেছে। এবং আরেকটি বিষয় যেটি আমি বলতে চাচ্ছিলাম যে লক্ষ্যদের বিষয়, যে এই যে মানুষগুলো যাচ্ছে ঈদের সময় আমরা দেখি যারা ঢাকাতে স্থায়ীভাবে বসবাস করে সেই মানুষের সংখ্যাই কিন্তু বেশি থাকে, কিন্তু এই মানুষগুলো কিন্তু কেউ ঢাকার নাই, বেশিরভাগই তারা বিভিন্ন কাজে কিন্তু অর্থাৎ তাদের আজকে ফিরতে হবে, না ফিরলে তাদের অন্য কোথাও থাকতে হবে, সেই থাকার ব্যবস্থাটা কিন্তু তাদের নাই। তো গণপরিবহন বন্ধ থাকায় এই রেলই কিন্তু তাদের একমাত্র ভরসা এবং সেই ভরসায় তারা যখন টিকিট পাচ্ছে না কিংবা টিকিট যারা তখন মিলাতে পারছে না, তারা কিন্তু বিভিন্ন হয়েছে প্ল্যাটফর্মের ভিতর ঢুকে যাচ্ছে এবং একটি ট্রেন যখন আসছে, আমরা এমন অনেক যাত্রীর সঙ্গে কথা বলেছি এবং আমরা দেখেছি তারা আসলে চেষ্টা করছেন কেউ যদি খুলনা যায়, কেউ যদি রাজশাহীতে যায়, তারা ঈশ্বরদী পর্যন্ত কিংবা সিরাজগঞ্জ পর্যন্ত যে ট্রেন পাচ্ছে সেই
তারা চাচ্ছেন যে কিছুটা হলেও তারা তাদের বাড়ির দিকে রাস্তাটা এগিয়ে থাক, তারপরে তারা হয়তো অন্য কোনো ওয়েতে তারা বিভিন্ন ওয়েতে যাবে। আর আপনি যেটা বলছিলেন যে কর্তৃপক্ষ আসলে এই চাপ সামলাতে কি ব্যবস্থা নিয়েছে, কর্তৃপক্ষ কিন্তু আমাদের শুরুতেই বলেছে যে আসলে ঈদের যে পরিস্থিতি তারা স্বীকার করে নিচ্ছে যে ঈদের চেয়ে বেশি চাপ পড়ছে তাদের এখানে। তো তাদের একটা ক্যাপাসিটির কিন্তু সীমা আছে, তাদের ক্যাপাসিটির জায়গা থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। তারা আজকের দিনে 22টি অতিরিক্ত বগি বিভিন্ন ট্রেনে কিন্তু যুক্ত করে তারা এই চাপ সামলানোর চেষ্টা করেছেন। এবং তারা আমাদের এটিও বলেছেন যদি কোনো কারণে কাল পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকে তবে সেই প্রস্তুতিও আছে। অর্থাৎ তারা বলছেন যে আরো বেশ কিছু বগি তাদের রিজার্ভে আছে যেগুলো তারা কালকে যুক্ত করতে চান। তবে তারা সেই সঙ্গে এটিও বলেছেন যে যদি এই ধর্মঘট কন্টিনিউ চলে তবে আসলে রেল কর্তৃপক্ষের পক্ষে সম্ভব না এই চাপ সামাল দেওয়া। তো তারাও চাচ্ছেন, প্লাস এখানে যারা জনসাধারণ আছেন যারা আসলে এই যে কষ্ট করে ট্রেনে উঠে যাচ্ছেন পরিবার পরিজন নিয়ে, তারাও চাচ্ছেন যে কোনো ওয়েতে আসলে এই সংকটের একটা সমাধান হোক। এবং তারা আশা করছেন, তারা জানেন যে কালকে একটি বৈঠক হবে, সেই বৈঠকে এর একটি কার্যকর সমাধান আসবে এই আশাই তারা করছেন। তো এই ছিল কমলাপুর থেকে আমার কাছে সর্বশেষ। কমলাপুর রেল স্টেশন থেকে কথা হচ্ছিল সহকর্মী সুমন তানভীরের সাথে। পাচার রোধে দেশে ডিজেল কেরোসিনের দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এছাড়া তেলের দাম বাড়ার সুযোগে জনগণকে জিম্মি করে পরিবহন ভাড়া বাড়ানোর দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেন তিনি। বিশ্ববাজারে আবার দাম কমলে কমানো হবে দেশেও। ডিজেল কেরোসিনের দাম বৃদ্ধি নিয়ে শনিবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় অনলাইনে যুক্ত হন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ সময় তিনি জানান, বিশ্ববাজারের দাম বৃদ্ধির কারণে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। এছাড়া প্রতিবেশী দেশে তেলের দাম বেশি হওয়ায় পাচার ঠেকাতে এই সিদ্ধান্ত। বাধ্য হয়েছে কারণে সারা পৃথিবীতে দাম বেড়ে গেছে। নট অনলি দ্যাট, পার্শ্ববর্তী দেশের দাম প্রায় ডাবল হয়ে গেছে। এটা মাথায় রাখতে হবে, কারণ আমাদের যে এখন আরেকটা বড় জিনিস হলো, এটা তো বিশেষ একটা সম্ভাবনা যে তেল আমাদের এখান থেকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে স্মাগল হয়ে। হঠাৎ দাম বাড়ানোর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তেল মজুত করে রাখার আশঙ্কা থেকেই দাম বাড়ানোর বিষয়টি আগে জানানো হয়নি। এছাড়া তেলের দাম বৃদ্ধির সুযোগে জনগণকে জিম্মি করে পরিবহন ভাড়া বাড়ানোর যে দাবি তোলা হয়েছে তা অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি। পরিবহন মালিক সমিতি আছেন, তাদেরকে অ্যাকচুয়ালি বিষয়টা উপলব্ধি করা দরকার। তারা সবাইকে জিম্মি করে তারা এই জায়গাটাকে অ্যাডভান্টেজ নেওয়া উচিত না, আমি মনে করি। বিশ্ববাজারে আবার দাম কমলে দেশেও জ্বালানি তেলের দাম কমানো হবে বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জ্বালানি তেলের দাম বৃদ্ধি এখানেই শেষ নয়, আরও বাকি আছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। দুপুরে সুনামগঞ্জে সমবায় দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। আন্তর্জাতিক বাজার মূল্যের চেয়ে দেশে তেলের দাম তেমন বাড়েনি বলেও দাবি তার। বলেন, ভর্তুকি দিয়ে জ্বালানি তেল আমদানি করা হচ্ছে, তাই পর্যায়ক্রমে দাম সমন্বয় করা হচ্ছে। এক্ষেত্রে জনগণের উপর যেন বাড়তি চাপ তৈরি না হয় সে বিষয়ে সরকার নজর রাখছে বলেও জানান তিনি। পরিবহন ধর্মঘট না করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পরামর্শও দেন পরিকল্পনা মন্ত্রী। যে পরিমাণে মূল মহাজনরা দাম বাড়িয়েছে আনুপাতিক হারে সেই অনুপাতে দাম বাড়েনি। এখনও আমাদেরকে প্রচুর ভর্তুকি দিতে হচ্ছে। এরপরেও এখন যে দাম বাড়ানো হচ্ছে আরও বাকি আছে, খাত এখনও আরও গভীর। আমরা চেষ্টা করব যাতে করে ব্যথাটা কমে ভোক্তাদের উপরে। তবে ধর্মঘট করে হরতাল করে বোধহয় সমাধান হবে না। এদিকে রাজধানীর ধানমন্ডির বাসায় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছে ট্রাক কাভার্ড ভ্যান মালিক শ্রমিক সমিতির নেতারা। প্রায় আধা ঘন্টার বৈঠক শেষে সমিতির অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব জানান, যৌক্তিক সমাধান মিললে ধর্মঘট প্রত্যাহার করা হবে। সরকার যদি আগের দামে তেলের ফুয়েল রেট নিয়ে চলে আসে, অবশ্যই সাথে সাথে আমাদের গাড়ি চলবে, আমাদের ধর্মঘট আর থাকবে না। আমাদের কর্মসূচি তখন আমরা বন্ধ করব, কিন্তু এখন পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত আছে, এটা চলবে। লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধিজনিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বাসভবনে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, সরকার সবসময়ই জনস্বার্থের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে। অনিচ্ছা সত্ত্বেও ডিজেল ও কেরোসিনের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। রোববার বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠকে জনগণের উপর বাড়তি চাপ যেন সহনীয় পর্যায়ে থাকে সে বিষয়ে আলোচনা হবে। মূল্য সমন্বয়ের অজুহাতে কেউ যেন অন্যায়ভাবে দ্রব্যমূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধি করতে না পারে সে ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট সংস্থা সহ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন ওবায়দুল কাদের। পরে তিনি পরীক্ষার্থী, চাকরিপ্রার্থী ও পণ্য পরিবহন সহ জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ করেন। আগামীকাল বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হবে। সেখানে পরিবহন মালিক, শ্রমিকদের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক হবে। সকলের সাথে আলাপ আলোচনা করে জনগণের উপর বাড়তি চাপ যেন সহনীয় পর্যায়ে থাকে সে ব্যাপারে ইতিবাচক উদ্যোগ ও প্রয়াস অব্যাহত রয়েছে। সরকার কেরোসিন, ডিজেলের দাম বাড়িয়ে, গ্যাসের দাম বাড়িয়ে জনজীবন দুর্বিষহ করে তুলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে এক আলোচনা সভায় কথা বলেন বিএনপি মহাসচিব। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সেখানে যোগ দেন দলের জ্যেষ্ঠ নেতারা। সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, 1975 সালের 7 নভেম্বর স্বাধীনতার চেতনা আধিপত্যবাদী শক্তির নীল নকশা প্রতিহত করে এদেশের বীর সৈনিক ও জনতা। 7 নভেম্বর সিপাহী জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লব সংঘটিত হয়েছিল। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে দেশের অর্থনীতি এবং ভবিষ্যৎ ধ্বংস করছে সরকার। কেরোসিন, ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, সরকারের দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্তে দুর্ভোগ বাড়ছে মানুষের। আপনারা দেখছেন এক এক করে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়ে, গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে, বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়ে, প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিয়ে আজকে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। আজকে মানুষ কোথাও দাঁড়ানোর জায়গা পাচ্ছে না, কোথাও বিচার পায় না। ডিজেলের দাম বৃদ্ধির কারণে ভাড়া বাড়ানোর প্রস্তাবের বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় সারা দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছেন মালিকরা। শনিবার বিকেলে রাজধানীর সদরঘাট থেকে নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। লঞ্চ মালিকরা জানান, নৌ রুটে ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন তারা, বিআইডব্লিউটিএ তাতে সাড়া দেয়নি। তাই সদরঘাট টার্মিনাল থেকে সব লঞ্চ সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে বিআইডব্লিউটিএ এর পরিচালক রফিকুল ইসলাম জানান, সাপ্তাহিক ছুটি থাকার কারণে লঞ্চ মালিক সমিতির সঙ্গে বৈঠক করতে পারেননি তারা। তাই রোববার বিকেলে বৈঠকের পর ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। অন্যদিকে হঠাৎ করে লঞ্চ চলাচল বন্ধ করায় বিপাকে পড়েছেন সদরঘাট দিয়ে যাতায়াতকারী দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ। আমাদের যদি ভাড়াটা না বাড়ায় তাহলে আমরা প্রতি ট্রিপে আমাদের 1.5 থেকে 2 লক্ষ টাকা করে এক একটা ট্রিপে লস হচ্ছে। এই লসগুলি আমাদের পক্ষে তো পরিচালনা করা সম্ভব না। এর পাশাপাশি সবকিছুর দাম বেড়ে গেছে। আমরা নিরুপায়, আমাদেরকে সেই চালানোর মতো এখন ক্যাপাসিটি থাকছে না বিধায় আমরা সাময়িক লঞ্চ চলাচলের জন্য আমরা লঞ্চ চালাতে পারছি না। হয়তো সরকার যে কোনো সময় যদি এখন এই মুহূর্তে বলে যে হ্যাঁ ঠিক আছে একটা কিছু করা হলো, তাহলে আমরা এখন এই মুহূর্তের জন্য লঞ্চ চালাতে প্রস্তুত আছি। আজকে লোক পোষাইতে হবে আমাদের। যদি তারা হরতাল দেয় তাহলে সেটা আগামী দিন সকাল থেকে হবে বা আগামী দিন থেকে হবে। 2টা বাজে ফোন করার পর যদি বলে যাবে এখন কি করি এখন বলে যাইব না। 2টা বাজেও লঞ্চে ফোন করা হয়েছে, তারা বলছে যে লঞ্চের আনুষ্ঠানিকভাবে কোনো বন্ধতা ঘোষণা আমরা পাই নেই। লঞ্চ চলতেও পারে, নাও চলতে পারে। কোনো ঘোষণা না দিয়েই এই যে আমাদের হয়রানির ভিতরে ফেললো। এখন আমাদের সাথে রুগী আছে, অনেক ছেলেমেয়েরা পরীক্ষা দিতে আসছে, পরীক্ষা অফ হয়ে গেছে, তা দিতে পারে নাই। এখন আমরা কোথায় যাব? চট্টগ্রাম মহানগরীতে কাল সকাল 6টা থেকে গণপরিবহন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিকদের একাংশ। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ এই ঘোষণা দেয়। সংগঠনটির সভাপতি বেলায়েত হোসেন জানিয়েছেন, চলমান ধর্মঘটে শুধু গণপরিবহন বন্ধের কথা থাকলেও নগরীতে ব্যক্তিগত গাড়ি চলাচলেও বাধা দিচ্ছে একদল উচ্ছৃঙ্খল শ্রমিক। জনগণকে জিম্মি করে কেউ কেউ রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এমন পরিস্থিতিতে রোববার সকাল থেকে গণপরিবহন চলাচলের ঘোষণা দেন তিনি। এজন্য আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তাও চেয়েছেন। রাজনৈতিক ইন্ধন কারণে আমাদের রাষ্ট্র, সরকার এবং জাতি ক্ষতিগ্রস্ত হোক, সেটা কোনোভাবে আমাদের পরিবহন মালিকদের কাম্য নয়। এই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল রোববার সকাল থেকে আমরা আমাদের গাড়িগুলো পরিচালনা করব। আমাদের গাড়ি পরিচালনা করতে গিয়ে যদি কেউ কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করে, সেক্ষেত্রে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করব।
পরিবহন ধর্মঘটের নামে নৈরাজ্য বন্ধের আহ্বান জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সকালে রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সমিতির মহাসচিব মোজাম্মেল হক। তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম থাকায় সরকার উচ্চ হারে তেল বিক্রি করে গত 6 বছর ধরে প্রায় 63,000 কোটি টাকার বেশি আয় করেছে। 23% তেলের মূল্য বৃদ্ধি করা আত্মঘাতী সিদ্ধান্ত বলেও দাবি তাদের। তেলের দাম বাড়ানোর প্রক্রিয়াও অবৈধ এবং পরিবহন মালিকদের ভাড়া বাড়ানোর দাবিও অযৌক্তিক বলে উল্লেখ করেন তিনি। জ্বালানি খাতে মূল্য না বাড়িয়েও 6,000 কোটি টাকা বছরে ভর্তুকি দেওয়ার সক্ষমতা সরকারের রয়েছে বলেও দাবি সমিতির মহাসচিবের। পরিবহন ধর্মঘটের অজুহাতে রাজধানীর কাঁচা বাজারের সবজির দাম কিছুটা বাড়লেও উল্টো চিত্র ঢাকার বাইরে বিভিন্ন জেলায়। ঢাকায় বাড়লেও পণ্য পরিবহন করতে না পারায় কয়েকটি জেলায় কমে গেছে শীতের সবজির দাম। এতে লোকসানের সংখ্যায় কৃষক ও পাইকারি ব্যবসায়ীরা। চুয়াডাঙ্গা থেকে এক পিকআপ ফুলকপি নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে এসেছেন ড্রাইভার আসমত আলী। ধর্মঘটের মধ্যেও পিকআপ ভাড়া আগের মতো বলে জানান তিনি। তবে পাইকারদের দাবি, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহন ব্যয় বেড়েছে 3 থেকে 4,000 টাকা। চুয়াডাঙ্গা মেহেরপুর পাড়াইয়া এখান থেকে কপি নিয়ে আসলাম, এসে মাল নামাইলাম। হবাই ভাড়া বেশি না কম? ওই আগের থেকে মনে করেন ভাড়া বাড়ে নাই। আগে যে ভাড়া ছিল তার থেকে 2-3 হাজার টাকা ভাড়া বেশি চাই। তারপরেও মনে করেন রাস্তায় তো চাঁদাবাজি আছেই জায়গায় জায়গায়। ধর্মঘটের অজুহাতে রাজধানীতে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে কেজিতে 5 থেকে 10 টাকা বেশি দামে। সরবরাহ স্বাভাবিক হলেও দাম বৃদ্ধির কারণ হিসেবে সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। সরকারের যে কোনো একটা ইস্যু পাইলে আপনার সিন্ডিকেট নিয়ে রাত্রে 12টার পরে সিন্ডিকেট কইরা আপনার সব কিছু দাম বাড়িয়ে দেয়, কারণ প্রত্যেকটি দোকান সবাই এক হয়ে যায়। ধর্মঘটে আসলে স্বাভাবিকভাবে আগের মতো বাজার নাই, বাজারটা একটু চড়া, সব কিছুতেই 10 টাকা 15 টাকা দাম বেশি। কাঁচামাল কিছু দাম বাড়ছে, আপনার মানে মাল কমা না আসলেই তো মালের দাম একটু হাইট দাম বাইরে যায় এটাই। তবে এর উল্টো চিত্র উত্তরাঞ্চলের অন্যতম বড় সবজির বাজার বগুড়ার মহাস্থান হাটে। ধর্মঘটের কারণে ট্রাক না পাওয়ায় কমে গেছে শীতের সবজির দাম। এতে লোকসানের সংখ্যা কৃষক ও আড়তদারদের। গত বছর বিক্রি করছি বাঁধাকপি মনে করেন 10 টাকা, 12 টাকা, 8 টাকা, আর এবারে বিক্রি করছি 20 টাকা, 25 টাকা। কিন্তু যদি খালি গাড়িটা চলতো তাহলে মনে করেন 31-35 টাকা আমরা বিক্রি করতে পারতাম এই বাঁধাকপি। দাম চাচ্ছি 2,000, করছে 1400-1500। ধর্মঘটের প্রভাবে সবজির দাম কমে গেছে চুয়াডাঙ্গা, দিনাজপুর সহ বিভিন্ন জেলার পাইকারি বাজারগুলোতে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 1 জনের, যা 550 দিনের মধ্যে সর্বনিম্ন। করোনায় মৃত্যুহীন দিন পার করেছে ঢাকা ছাড়া বাকি সব বিভাগই। এদিকে একদিনে নতুন শনাক্ত 154 রোগী, যা 566 দিনের মধ্যে সর্বনিম্ন। দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের 8 মার্চ। এরপর বাড়তে শুরু করে প্রকোপ। মাঝখানে রোগী শনাক্ত ও মৃত্যু কিছুটা কমলেও পরে তা আবার বাড়তে শুরু করে। করোনার ভয়াবহতা সবচেয়ে বেশি ছিল এবছরের জুলাই-আগস্টে। 16 জুলাই একদিনে শনাক্ত হয় 16,230 রোগী। পরে আবার কমতে শুরু করে সংক্রমণ ও মৃত্যু। সবশেষ 24 ঘন্টায় 13,072 নমুনা পরীক্ষায় শনাক্ত হয় 154 রোগী, যা এ বছরের মধ্যে সর্বনিম্ন। শনাক্তের হার 1.18 গত 7 দিনের যে সংক্রমণ পরিস্থিতি, তাতে আমরা দেখেছি যে সেই সংক্রমণ কিন্তু 2% নিচেই রয়েছে। 2রা নভেম্বরে সেটি 1.14% এসে দাঁড়িয়েছে। সামগ্রিকভাবে গত 1 মাসে সংক্রমণের যে গতিটি আমরা দেখেছি সেটি নিম্নমুখী। দেশে করোনায় প্রথম মৃত্যু গত বছরের 18 মার্চ। এরপর দীর্ঘ হয়েছে মৃতের সারি। এবছরের 10 আগস্ট একদিনে মৃত্যু হয় 264 জনের। সেপ্টেম্বরের পর কমতে থাকে মৃত্যু। শনিবার 555 দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যুর তথ্য দিল স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীতে মারা যাওয়া একমাত্র ব্যক্তির বয়স 70 বছরের বেশি। ভ্যাকসিনেশন, স্বাস্থ্যবিধি মেনে চলা, এই দুয়ের সমন্বয়ের মধ্য দিয়ে এই পরিস্থিতিকে ধরে রাখা সম্ভব। যারা আগে থেকে দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত আছেন তাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে যে জ্বর বা কোভিডের কোনো উপসর্গ থাকলে অবশ্যই দ্রুত হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং পরামর্শ অনুযায়ী চিকিৎসাটি গ্রহণ করতে হবে। এবছরের জুলাই-আগস্টে করোনা হাসপাতালগুলোতে তীব্র ছিল শয্যা সংকট, কিন্তু এখন সামান্য কিছু শয্যা ছাড়া
বাকি সবগুলোই রোগীশূন্য। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশব্যাপী শুরু হয়েছে কমিউনিটি ক্লিনিকে করোনার টিকা কার্যক্রম। প্রতিটি ক্লিনিকে দেওয়া হবে 500 ডোজ সিনোফার্মের টিকা। 14,000 ক্লিনিকে এই কার্যক্রম চলবে 11 নভেম্বর পর্যন্ত। প্রত্যন্ত এলাকার মানুষের জন্য করোনার টিকা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয় দেশব্যাপী কমিউনিটি ক্লিনিকগুলোতে টিকা দেওয়ার। শনিবার কার্যক্রমের প্রথম দিনে কেন্দ্রগুলোতে দেখা যায় টিকা গ্রহীতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। এখানে দেওয়া খুব সুবিধা থেকে আরো ভালো মনে করতেছি। আমরা বাড়ির কাছে হয়েছে, ভালো হয়েছে, তাইতে আমরা নইছি। অনেক সুবিধাই হইলো এই জায়গায় টিকা নিয়ে। টাঙ্গা শহরে গেলে গাড়ি ভাড়া লাগতো নিয়ে অনেক কষ্ট হইতো। দেশের 14,000 কমিউনিটি ক্লিনিকের প্রতিটি কেন্দ্রে সিনোফার্মের টিকা পাবেন 500 জন। টিকা পেতে নিবন্ধন করতে হবে সবাইকে। মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই ডাকে সাড়া দিয়েছে এবং তারা বুঝতে পেরেছে যদি আমরা কোভিড থেকে বাঁচতে চাই অবশ্যই আমাদেরকে ভ্যাকসিন দিতে হবে। টিকা কার্যক্রমের গতি আনতে এর আগে 2 দফায় হয় বিশেষ ক্যাম্পেইন। এবার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেয়া হচ্ছে 70 লাখ ডোজ। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে প্রায় 2 বছরে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 25 কোটি। এর মধ্যে শেষ 5 মাসে 5 কোটি নতুন রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু 50,57,000-এর বেশি। সংক্রমণে মৃত্যুর হার 2.02%। আর এ পর্যন্ত সুস্থ 90.6% করোনা রোগী। 2019 সালের ডিসেম্বরে চীনের উহান থেকে সংক্রমণ ছড়িয়েছে বিশ্বের 221 দেশ ও অঞ্চলে। 2019 সালের 31 ডিসেম্বর চীনের উহানে প্রথম করোনা সংক্রমণের খবর প্রকাশ পায়। কঠোর বিধিনিষেধ আরোপে চীনের সংক্রমণ কমলেও ভাইরাস ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। করোনার প্রকোপ বাড়ায় 2020 সালের 11 মার্চ বিশ্বজুড়ে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংক্রমণ শুরুর 6 মাস পর 28 জুন বিশ্বে শনাক্ত ছাড়ায় 1 কোটি। তারপর দ্রুত বাড়তে থাকে সংক্রমণ। 2020-এর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আরও 7 কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়। আর 2021 সালের প্রথম 6 মাসে বিশ্বজুড়ে করোনা শনাক্ত হয়েছে আরও 10 কোটি। এর পরের 5 মাসে সংক্রমণ কিছুটা কমে আসে। এ সময়ে আরও 5 কোটি নতুন রোগী শনাক্ত হয়। মহামারীর শুরুর 23 মাসে করোনায় মৃত্যু 50.5 লাখ। বিশ্বে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় আক্রান্ত 4.72 লাখ আর মৃত্যু 7,74,000। সংক্রমণের দ্বিতীয় অবস্থানে ভারত। করোনায় আক্রান্ত 3.43 লাখের বেশি। মারা গেছে 4,60,000। আর সংক্রমণ সংখ্যায় তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে আক্রান্তের সংখ্যা 2.18 লাখের বেশি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপের গ্রুপ 1-এ সেমিফাইনালে ওঠার লড়াই জমজমাট, যেখানে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে গিয়ে থাকলো অস্ট্রেলিয়া। আবুধাবিতে 158 রানের টার্গেট, 22 বল আগে টপকে নেট রান রেটও বাড়িয়ে রেখেছে অজিরা। গেইল ব্রাভোর বিদায়ী ম্যাচ হয়ে থাকলো আক্ষেপের, যদিও শেষ বেলায় নিজের মতোই উদযাপন করেছেন গেইল। টি-20-র মেগা স্টার এন্টারটেইনার গেইল ব্রাভোর শেষ বেলায় অজিতের গার্ড অফ অনার। ওদের বিদায়ে কেমন এক শূন্যতা বিশ্বকাপ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে। সবসময় হাস্যরসে মাতিয়ে রাখেন গেইল। এ ম্যাচেও আবেগের চেয়ে উৎসবই তার কাছে এগিয়ে। হারের কাছে দাঁড়িয়ে মার্শকে আউট করে তার উদযাপনই বলে দেয় ক্রিকেট কতটা সুন্দর ওদের কাছে। আবার ব্যাটিংয়ে ইউনিভার্স বস যখন ফিরলেন তখনও কি এক অবস্থা। চোখে সানগ্লাস, বসের মতোই ইতি টেনে দিলেন বিশ্বমঞ্চে। গ্যালারি ডাগ আউটে তখন ভিন্ন আবহ। তুলনায় ব্রাভোর বিদায় কিছুটা আবেগ মিশেছিল। আউট হয়ে ফিরে সতীর্থদের শুভেচ্ছা ভালোবাসায় সিক্ত ডিজে। দুই মহাতারকার বিদায় অবশ্য সুখকর হয়নি ওয়ার্নার মার্শের তাণ্ডবে। 158 রানের টার্গেট অস্ট্রেলিয়া টপকেছে 22 বল আগে।
দ্বিতীয় উইকেটে ১২৪ রানের জুটি কাজটা সহজ করে দেয়। দুজনই তুলেছেন 50। শেষ দিকে মার্শ ফিরলেও ৫৬ বলে ৮৯ করে অপরাজিত ছিলেন ওয়ার্নার। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ নিয়মিত উইকেট হারিয়েছে। গেইল ব্রাভোর মতো পুরান চেইজও হতাশ করেছেন। লুইসের ২৯, অধিনায়ক পোলার্ডের ৪৪ আর শেষ দিকে রাসেলের ১৮ রানের ক্যামিওতে লড়াইয়ের পুঁজি পেয়েছিল উইন্ডিজ। ৪ উইকেট শিকারে হ্যাজেলউড অজিদের সেরা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে সেমিফাইনালে যেতে ইংল্যান্ডকে হারানোর সাথে নেট রান রেটও বাড়িয়ে নেওয়ার চ্যালেঞ্জ সাউথ আফ্রিকার। শারজায় টস হেরে ব্যাট করছে প্রোটিয়ারা। এখন পর্যন্ত সংগ্রহ ২ উইকেটে ১৪৬ রান। তৃতীয় ওভারে প্রথম সাফল্য ইংল্যান্ডের। মঈন আলীর স্পিনে আটকেছেন রেজা হেন্ড্রিক্স। ধাক্কা সামলে ৭১ রানে জুটি করেন ডিকক ও ভ্যান্ডার ডুসেন। ৩৪ করে ডিকক ফিরলেও 50 তুলেছেন ডুসেন। টানা ৪ জয়ে শেষ ৪ অনেকটাই পাকা ইংল্যান্ডের। অন্যদিকে হার দিয়ে শুরু হলেও ৩ জয়ে সেমির পথে টিকে আছে সাউথ আফ্রিকা। আজ জয়ের সাথে নেট রান রেট বাড়ানোর চাপ প্রোটিয়াদের জন্য। বিশ্বকাপে টাইগারদের ভরাডুবি জন্ম দিয়েছে বিতর্ক সমালোচনার। টি-20তে দক্ষতা বাড়াতে বিসিবির কি পদক্ষেপ? দলকে ঢেলে সাজানোর পথে হাঁটবে নাকি খেলার ধরনে আনবে বদল? লো উইকেটে না খেলে ট্রু উইকেটে খেললেই বাড়তে পারে বিশ্বমঞ্চে সাফল্য। রিয়াদ মুশফিকদের লেগ স্পিন খেলার অভ্যস্ততা বাড়ানোর পরামর্শ ক্রিকেট বিশেষজ্ঞদের। স্পিনিং কন্ডিশনে অভ্যস্ত একটা দল স্পিনে কেন ঢুকবে? ফিঙ্গার স্পিনের মোকাবেলায় সিদ্ধহস্ত মুশফিক আফিফরা রিস্ট স্পিনে তো ভুগবেনই। সারা বছর যে ওই সুযোগই হয় না ওদের। এই বিশ্বকাপের কথাই ধরুন, স্পিনের বিপক্ষে গড় 14 নিচে। গত 3 বছরে যেটা 20-এর ঘরে ওঠানামা করছে। তাহলে স্পিনিং উইকেটে খেলে কি উপকার হয়েছে এতদিনে? পেস সুইংয়ে না হয় খেলাই হয় না তেমন। শর্ট বলে দুর্বলতা, তাই বলে কোনোদিনও কি কাটবে না? প্রশ্ন তোলাই যায়। কোন কন্ডিশনে বাংলাদেশ তাহলে ভালো খেলতে জানে? আপনি যদি দেখেন পেস আর বাউন্স হলেই তারা স্ট্রাগল করছে। একটু উঁচু বল আসলেই আর পারছে না। বাংলাদেশ অফ স্পিনারের ওপর খুব বেশি নির্ভরশীল। লেগ স্পিনার খেলায় না, গুগলি লেগ স্পিন কেউ বোঝেই না। আপনার লেগ স্পিনার নাই ওখানে, এটার উপর কাজ করতে হবে। লেগ স্পিনার আসার জন্য ওরকম পিচ লাগবে। মিরপুরে স্লো স্পিনিং উইকেট বানিয়ে 2টো সিরিজ জিতে শুধু ট্রফি আর র্যাঙ্কিংয়ের উন্নতি হয়েছিল। কিন্তু মিথ্যে আত্মবিশ্বাস কতটা ভয়ঙ্কর হতে পারে তা পরিষ্কার হয়ে গেল বিশ্বকাপে। 4 ছক্কার খেলায় রান খরায় থাকা ব্যাটারদের থেকে ভালো কিছুর আশা কি বড় স্বপ্ন নয়? এরকম যদি কেউ 10-15টা ম্যাচ খেলে এরকম পিচে, যে কোনো একটা ব্যাটসম্যান হলে তার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। পাওয়ার প্লেতে ম্যাচের টোন সেট করে নেয় যখন মুখ্য, বাংলাদেশ উইকেট হারিয়ে টিকে থাকতেই শুধু লড়েছে। শুরুর 6 ওভারে 32 গড় এই বিশ্বকাপেরই সর্বনিম্ন। টপ অর্ডার কি এর দায় নিয়ে ভবিষ্যতের কথা ভাববে? কেবল মিরপুর চট্টগ্রামে বেশিরভাগ ম্যাচ খেলে টি-20-র জন্য তৈরি হওয়া আকাশকুসুম কল্পনা মাত্র। স্লো ট্র্যাকে তাই জোর করেও পাওয়ার হিটিংয়ের তালিম দেওয়া কারো পক্ষেই হয় না সম্ভব। বিশ্বকাপের এই ভরাডুবির পর পরিবর্তনের ডাকে এগুনো যে বড্ড জরুরি। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ আসে, বিশ্বকাপ যায়, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের সংকট কাটে না কোনোভাবেই। সাফল্য ঠিকই আসে, কিন্তু সেগুলো ধরে রাখা যাচ্ছে না। 2021 টি-20 বিশ্বকাপের ব্যর্থতা খালেদ মাসুদকে মনে করিয়ে দিচ্ছে 2003 ওয়ানডে বিশ্বকাপের দুঃসহ স্মৃতি। দলের সমস্যা দূর করতে বিসিবিকে উদ্যোগী হতে বলেছেন এই সাবেক অধিনায়ক। যায় দিন ভালো, আসে দিন খারাপ। ক্রিকেট দল যেন এই কথার সত্যতা প্রমাণে ব্যস্ত, যে কারণে সাফল্য হয়ে যাচ্ছে ক্ষণিকের। কোনোভাবেই তার স্থায়ী রূপ দেয়া যাচ্ছে না। আরেকটি বিশ্বকাপে ব্যর্থতার 16 কলা পূরণ করে মাথা নিচু করে দেশে ফিরেছে ক্রিকেটাররা। 7টা টি-20 বিশ্বকাপ খেলে এখন পর্যন্ত মূল পর্বের জয় মোটে একটা। এবারের বিশ্বকাপ ব্যর্থতা খালেদ মাসুদকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে 18 বছর আগে। 2003 বিশ্বকাপে ভরাডুবির শিকার সেই দলের নেতৃত্বে ছিলেন তিনি। কষ্টটা তার চেয়ে ভালো আর বুঝবেন কে? 2003-এ কিন্তু আমাদের পারফরমেন্সটা খুবই খারাপ ছিল এবং আমি মনে হয় খুবই টাফ টাইম পার করেছি এবং এত কঠিন সময় গেছে ওই ওয়ার্ল্ড কাপে। প্রথম ম্যাচে আমরা কানাডার সাথে হারি এবং হারার পরে আসলে একটা খেলোয়াড় যতই কনফিডেন্স থাকুক না, এরকম একটা ম্যাচে যদি আপনি হেরে যান, সেই কনফিডেন্সটা কোথায় তলে চলে যায় সেটা আসলে কেউ বোঝাবার নাই। এই ওয়ার্ল্ড কাপেও আমার কাছে মনে হয় ঠিক এইরকমই একটা একদম হুবহু ওইরকম একটা ঘটনা ঘটেছে। সাবেক এই অধিনায়কের ভয় এবারও ঠিকঠাক বের হবে না ব্যর্থতার নেপথ্য কারণ।
তদন্ত কমিটি করে একটা আই ওয়াশ করা হয়, যে দেখানো হয় মানুষকে যে আমরা তদন্ত কমিটি করেছি, পুরো সিনিয়র বের করেছি, আলটিমেটলি কিছুই হয় না, আই ওয়াশ। ধরেন ওই মানুষগুলো যারা হয়তো ছিল ম্যানেজমেন্টের মধ্যে, তারাই হয়তো জিনিসটা করে, তারা হয়তো কাগজ কলমে দুই একটাকে একটু এপারে নড়াচড়া, পাবলিকলি কিছু একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে, এই করে আলটিমেটলি তদন্ত কিছুই হবে না। ক্রিকেট এইভাবেই চলবে। বাংলাদেশ ক্রিকেটে হঠাৎই অশনি সংকেত। দেশের মাঠের জয়গুলো এখন উল্লাসের বদলে হচ্ছে সমালোচনার খোরাক। ফলে কার্যকর পদক্ষেপের দাবি খালেদ মাসুদের। খুব ডিফিকাল্ট এখান থেকে এত শর্ট টাইমের মধ্যে ব্যাক করা, বিকজ খুব শর্ট টাইমের মধ্যে পাকিস্তানের সাথে খেলা, মেন্টালি যখন আপনি ভেঙে পড়বেন। আমার এক্সপিরিয়েন্স বলে 2003-এ যখন আমি আসছি, আমার মাসখানেক সময় লাগছে শুধু ব্যাট ধরতে। একদম ভেঙে পড়া প্লেয়ারকে নিয়ে খেলেন, আলটিমেটলি সে আরও ভেঙে পড়বে যদি পারফর্ম না করে। বরঞ্চ তাদেরকে একটা ব্রেক দরকার, তারা যারা চাইবেন, যারা মেন্টালি হয়তো চিন্তা করছেন আমি পারছি না এই মুহূর্তে, এইভাবে চিন্তা করা উচিত। টানা ক্রিকেট ব্যস্ততার মাঝেই সমাধান খোঁজার চ্যালেঞ্জ এখন বিসিবির। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে অন্যান্য খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে দাপট দেখিয়ে ম্যানচেস্টার ডার্বি জিতল ম্যান সিটি। ওল্ড ট্রাফোর্ডে 2-0 গোলের জয় টেবিলের 2-এ উঠে এসেছে গার্দিওলার দল। ঘরের মাঠে ইউনাইটেডের প্রথম ধাক্কা ম্যাচের 7 মিনিটে এরিক বেইলির আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে সুলশিয়ারের দল। জিও ক্যান্সেলেও ক্রসে নিজেদের জালে বল জড়ান এই ডিফেন্ডার। প্রথমার্ধে ব্যবধান দ্বিগুণ করেছে ম্যান সিটি। লুক শর ভুলে সুযোগ পেয়ে কাজে লাগিয়েছেন বেনার্দো সিলভা। হতাশা আরও বাড়তে পারত রেড ডেভিলসদের। গোলকিপার দাভিদ দে হিয়ার দৃঢ়তায় বেশ কবার বেঁচে যায় স্বাগতিকরা। ঘরের মাঠে এটা টানা দ্বিতীয় ম্যাচ হারল ম্যান ইউনাইটেড। সড়ক উন্নয়ন ও গাছ লাগানো সহ সৌন্দর্য বর্ধনের কাজ চলছে মেট্রো রেল স্টেশনের আশপাশে। আগামী বছরের ডিসেম্বরে বাণিজ্যিকভাবে চালুর কথা রয়েছে মেট্রো রেলের। সেই হিসেবে দ্রুত গতিতেই কাজ চলছে বলে জানায় কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রো রেল। পর্যায়ক্রমে তা যাবে মতিঝিল পর্যন্ত। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 11.73 কিলোমিটারে 9টি স্টেশন। এই অংশের প্রথম 4টি স্টেশন শুরু হয়েছে ট্রায়াল। প্যাকেজের সার্বিক অগ্রগতি 84 ভাগের বেশি। আর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত 8.11 কিলোমিটারে 7টি স্টেশন। এই অংশের কাজে গিয়েছে 60 ভাগের বেশি। মেট্রো রেলের ঘন্টায় 110 কিলোমিটার গতিতে চলার সক্ষমতা থাকবে, তবে বর্তমানে পরীক্ষামূলকভাবে চলছে 25 কিলোমিটার গতিতে। রাজধানীর বিভিন্ন এলাকা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে মানব পাচার চক্রের 8 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু নকল ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড ও পাসপোর্ট জব্দ করা হয়েছে। র্যাব জানায় চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মধ্যপ্রাচ্যে মানব পাচার করে আসছিল। সম্প্রতি মধ্যপ্রাচ্যগামী কয়েকজনকে নকল বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড দেয় চক্রটি। আর সেসব নকল কার্ড নিয়ে বিমানবন্দরে ইমিগ্রেশন করতে ধরা পড়ে এবং ওই ব্যক্তিদের বিদেশ যাত্রা স্থগিত করে বিমানবন্দর কর্তৃপক্ষ। এয়ারপোর্টের কেউ জড়িত এটা বলতে পারছি না, কারণ আমরা কিন্তু এয়ারপোর্ট থেকে ইনফরমেশনটা পেয়েছি। গত 2 দিন এয়ারপোর্টের সাথে আমাদের ক্লোজ কন্ট্যাক্ট হচ্ছে প্রবাসী কল্যাণ ডেস্কের সাথে, এবং ওখানে যখন যে আটকে যাচ্ছে তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করছে যে কার্ডটি নকল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা প্রতিরোধে রাজধানীতে 5 দিনের ব্লক রেইড ও বিশেষ অভিযান পরিচালনা করেছে ডিএমপি। এতে অস্ত্র, মাদক, ডাকাতি সহ বিভিন্ন অপরাধে 480 মামলায় গ্রেপ্তার করা হয়েছে 748 জনকে। 1 নভেম্বর ডিএমপি কমিশনারের স্বাক্ষরিত এক নোটিশে ডিএমপির 8টি অপরাধ ও গোয়েন্দা বিভাগ এবং কাউন্টার টেরোরিজম বিভাগকে নাশকতা, নৈরাজ্য, ধ্বংসযজ্ঞ, মাদক, ছিনতাই, ডাকাতি প্রতিরোধে 5 দিনের ব্লক রেইড ও বিশেষ অভিযানের নির্দেশনা দেওয়া হয়। 5 দিনে 480 মামলায় 748 আসামি গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার করা হয় বিপুল মাদক। মাদকের মধ্যে গাঁজা 123 কেজি, প্রায় 50,000 ইয়াবা, 3 কেজি হেরোইন, মাদক কারবার ও ডাকাতিতে ব্যবহৃত 5টি গাড়ি জব্দ হয়েছে। গ্রেপ্তার হয়েছেন 90 জেএমবি সামরিক শাখার কমান্ডার আবু বাসির। আফ্রিকার দেশ সিয়েরা লিওনে একটি তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত 99 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অনেকে। শনিবার দেশটির রাজধানী ফ্রি টাউনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএন। প্রতিবেদনে বলা হয়, ওয়েলিংটনের বাই বুরেহ রোডে একটি গ্যাস স্টেশনের পাশে তেলবাহী ট্রাকটির সাথে আরেকটি ট্রাকের সংঘর্ষের পর এই বিস্ফোরণ হয়। দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় শোক জানিয়েছেন ফ্রি টাউনের মেয়র ইভন আকি সাওয়ের।
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে এবার জমা পড়েছে ৩ কোটির বেশি টাকা। এছাড়া রয়েছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা। 4.5 মাসে আগে পাওয়া যায় 2 কোটি 34 লাখ টাকা। দানের এসব অর্থ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নে ব্যয় করা হয় বলে জানিয়েছেন মসজিদ কর্তৃপক্ষ। শনিবার সকালে খোলা হয় মসজিদের 8টি দান বাক্স। সেখানে পাওয়া যায় 12 বস্তা টাকা। দিনভর গণনা করে 127 জন শিক্ষার্থী, যার পরিমাণ দাঁড়ায় 3,17,17,585 টাকা। এছাড়া দান বাক্স থেকে পাওয়া গেছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা। মসজিদটি শুধু ইসলাম ধর্মাবলম্বীদের কাছেই নয়, অন্য ধর্মের মানুষের কাছেও পবিত্র স্থান। মনোবাসনা পূর্ণ হওয়ার বিশ্বাস থেকেই অর্থ, স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রাসহ নানা সামগ্রী দান করেন মানুষ। পাগলা মসজিদে মানুষ করলে অনেক উপকার হয়। একটু অসুখ ছিল, অসুখের বিনিময়ে তারা এনে দিয়ে গেলাম। মাছটা পরীক্ষা দিছি, মানে আল্লাহ নি সুষ্ঠু মতো আমাদের একটা ভালো একটা পাত্র মেলাবি এনে দিতারি। মসজিদের বিভিন্ন সামগ্রী নিলামে বিক্রি করে পাওয়া অর্থ জমা হয় ব্যাংক অ্যাকাউন্টে। রূপালী ব্যাংকে আমাদের নিজস্ব এই ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়। আর প্রত্যেক দিন যে টাকা আসে, গতকালকে হয়েছে আমাদের 1,59,260 টাকা। এখানে 292টা মুরগি ছিল, 40টা ছাগল ছিল, দুধ ছিল, বিভিন্ন আইটেম। এসব টাকা পাগলা মসজিদ সহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নে ব্যয় করা হয় বলে জানায় জেলা প্রশাসন। এই টাকাটা আসলে স্থানীয়ভাবে উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়, বিভিন্ন আর্থিকভাবে সাহায্য দেওয়া হয় এবং এই আজকে যে টাকাটা গণনা হবে তার সম্মিলিত একটি অ্যাকাউন্টে চলে যাবে। জনশ্রুতি আছে 250 বছর আগে পাগলবেশী আধ্যাত্মিক পুরুষ নরসুন্দা নদীতে মাদুর পেতে ভেসে আসেন শহরের হারুয়া এলাকায়। তার মৃত্যুর পর সমাধির পাশে গড়ে তোলা হয় মসজিদটি। পরবর্তীতে যা পরিচিতি পায় পাগলা মসজিদ নামে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মিশরে পিরামিডের 1000 বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গিজা পিরামিড চত্বরে আর্ট ডি ইজিপ্ট নামের এই প্রদর্শনীতে মিশর সহ বিভিন্ন দেশের 10 শিল্পী অংশ নিয়েছেন। 21 অক্টোবর শুরু হওয়া প্রদর্শনীটি শেষ হচ্ছে আগামীকাল। মিশর পিরামিডের 4,500 বছরের ইতিহাসে প্রথমবারের মতো চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ভিন্নধর্মী এই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে আর্ট দি ইজিপ্ট। বিভিন্ন দেশের চিত্রশিল্পীরা এতে অংশ নিয়েছেন। প্রদর্শনীতে ইতিহাসের সঙ্গে ঘটানো হয়েছে বর্তমানের মেলবন্ধন। প্রদর্শনীতে অংশ নিয়েছেন ইতালিয়ান চিত্রশিল্পী লরেঞ্জো কুইন। ধাতব পদার্থ ব্যবহার করে পিরামিড সদৃশ্য বড় দুটি হাত বানিয়েছেন তিনি। এর নাম দিয়েছেন টুগেদার। যখন আমরা একসাথে কাজ করি, যখন মানবজাতি একসাথে কাজ করে, তখন আমরা একসাথে ভালো কিছু সৃষ্টি করতে পারি। এটাই আমার চিত্রকর্মের মূল বিষয়বস্তু। করোনা ভাইরাসের কারণে আমরা প্রায় 1.5 বছর পর একত্রিত হয়েছি। এটা যেন মানবজাতির পুনর্জন্ম। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে গিজা পিরামিড চত্বরে জড়ো হয়েছেন নানা বয়সের মানুষ। প্রদর্শনটি আমার খুব পছন্দ হয়েছে। আমি মনে করি এর মাধ্যমে সকলে একত্রিত হতে পারবে এবং বিচিত্র অভিজ্ঞতা অর্জন করতে পারবে। পিরামিড চত্বরে প্রথমবারের মতো এমন আয়োজন করা হলো। পিরামিড চত্বরে প্রথম হলেও এর আগে ভিন্ন 3টি ভেন্যুতে হয়েছে এই আয়োজন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত 9টার বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।